Hello students, this is your friend cum educator Vishwadip Das, and today we are going to discuss about the suggestions of the upcoming higher secondary exam 2025. তো আজকে আমাদের যে আলোচনার মেন বিষয় হচ্ছে সেটা হলো গিয়ে যে উচ্চ মাধ্যমিক সাজেশনস 2025 মানে এইচএস সাজেশনস, যেটা 2025 সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্তত আমার মনে হয় যে 2025 সালে যে উচ্চ মাধ্যমিকে ইতিহাসের যে কোশ্চেনগুলো আসতে পারে, তার এই কোশ্চেনগুলি আসার প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে। বিভিন্ন টেস্ট পেপার, তারপর বই, বিভিন্ন কিছু ফলো করে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমি এই কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন্স তোমাদের জন্য উঠিয়ে নিয়ে এসেছি। আশা করি তোমরা এই সমস্ত থেকে কিছু না কিছু বেনিফিট পাবে। অল অফ ইউ উইল গেট বেনিফিটেড, অবশ্যই হবে। তো বিনা সময় নষ্ট না করে, যেহেতু আমার কি বলবো যে উচ্চ মাধ্যমিক আর বেশি দিন নাই এবং তোমাদেরকেও কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্ত কোশ্চেন প্রিপেয়ার করে ফেলতে হবে, তো সেই সমস্ত কোশ্চেন এখন আমি একে একে করে বোর্ডে লিখব, ঠিক আছে? এবং তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণভাবে প্রিপেয়ার করো। এবং তোমরা যদি চাও যে এই সমস্ত কোশ্চেনে কোথাও একটা প্রবলেম দেখা দিয়েছে, যে এই কোশ্চেনটা স্যার আমার জানা নাই বা আমি স্যার এটা বুঝতে পারছি না, কোথাও একটা প্রবলেম হচ্ছে, তাহলে তুমি আমাকে অবশ্যই আস্ক করতে পারো। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো যে স্যার এই বিষয়ে আমাদের এই সাবজেক্টের এই টপিকটা আমরা বুঝতে পারছি না, বা ইতিহাসের এই প্রশ্নটা আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমাদের একটু ট্রাবল হচ্ছে। তো আমি সেই সমস্ত নিয়ে একটা বিস্তারিত ভিডিও, গোটা ডেসক্রিপটিভ টাইপ একটা কোশ্চেন আমি আলোচনা করে দিব, যাতে অনায়াসে আমরা 8 মার্কসের কোশ্চেনগুলো লিখে আসতে পারো। আমাদের এই যে সাজেশনসগুলো থাকবে, এটা কিন্তু থাকবে মূলত হিস্ট্রি টপিকের উপর। এরপরে আমরা জিওগ্রাফি, তার সাথে সাথে যদি তোমরা চাও তো ইকোনমিক্স, এই তিনটা বিষয়ের সাজেশন আমরা নিয়ে আসবো। অলরেডি আমি এটা একটা কমিউনিটি পোস্ট করেছিলাম। তো আজকের যে মেইন টপিকটা হবে সেটা হবে হিস্ট্রির উপর। হিস্ট্রি থেকে কি কি কোশ্চেন আসার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা আছে, সে সমস্ত নিয়ে আজকে আমাদের এই মূল আলোচনা। তোমরা একটু ওয়েট করো, আমি সমস্ত প্রশ্ন বোর্ডে লিখে দেবো। দেন ইউ উইল গেট দ্য টাইম টু রাইট ইট ডাউন or write those questions down in your notebook, and you have to prepare these questions which I am going to write down on this whiteboard. You have to make it properly, otherwise you will not get any kind of good marks in your examination. Okay, আর তাতে তোমরা তো জানোই আমাদের চ্যানেল নাম কিন্তু আইকিউ বুস্টার। তার সাথে সাথে আমরা স্টাডির উপরেও, আইকিউ শার্প করার সাথে সাথে আমরা কিন্তু স্টাডির উপরে অনেক কিছু গুরুত্ব দিই। আর উচ্চ মাধ্যমিক একটা খুব জীবনের গুরুতর পরীক্ষা, যেটাতে ভালো রেজাল্ট করা সবাই আশা করে, এবং আমি চাই যাতে এই কোশ্চেনগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে একটু হলেও হেল্প করতে পারি। তো আমি কোশ্চেনগুলো এখন বোর্ডে লিখবো, তোমরা একবার টুকে নাও। তো আমাদের যে মেন প্রশ্ন সেটা আমি কতগুলো পিডিএফ ফাইলে করে রেখেছিলাম। তো প্রথম প্রশ্ন আমাদের যেটা হবে 2025 সালের সাজেশনের জন্য, সেটা হবে যে পেশাদারি ইতিহাস কাকে বলে? পেশাদারি ও অপেশাদারি, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ও এই দুটির, পেশাদারি এবং অপেশাদারি ইতিহাসের পার্থক্য, ইতিহাসের পার্থক্য আলোচনা করো। আলোচনা করো। এটা কোশ্চেন মূলত 8 মার্কসের জন্য। এর নাম্বার ডিভিশনটা এরকম হয় যে 6+2 করে, মানে এই যে পেশাদারি অপেশাদারি ইতিহাসের পার্থক্য, এটা 6 নাম্বার,
আর পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো, এটা হবে 2 নাম্বার, মানে 2 + 6 এর। আশা করি এটা বোঝা গেছে। সেকেন্ড প্রশ্ন আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে মিথ, যাকে আমরা মিথোলজি বলি বা মাইথোলজি বলি, মিথ বা পৌরাণিক কাহিনী, লিজেন্ড বা কিংবদন্তি অর্থাৎ পুরা কাহিনী বলতে কি বোঝো এবং অতীত বিষয়ে মানুষের ধারণাকে এটা কিভাবে প্রভাবিত করে। অর্থাৎ তোমাদেরকে জানতে হবে লেজেন্ড কি, ঠিক আছে, যাকে অনেকে লিজেন্ড বলে, লেজেন্ড আসলে। তারপর কিংবদন্তি বা একই জিনিস দুটো। পৌরাণিক কাহিনী অর্থাৎ যে মিথোলজি বা মাইথোলজি, সেটা আমাদেরকে এখানে একটু জানতে হবে যে মাইথোলজি কি, ইতিহাস চর্চার ক্ষেত্রে কি ধরনের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কি করে মাইথোলজিকে আমরা স্বীকার করতে পারি, সে সমস্ত উপাদান সম্পর্কে। এগুলো হচ্ছে মূলত ইতিহাসের এক একটা উপাদান। এই সমস্ত উপাদানগুলোর একটা স্পেসিফিক বর্ণনা থাকে, এই উপাদানগুলোর স্পেসিফিক বর্ণনা তোমাদেরকে একটু আলোকপাত করতে হবে। কিন্তু এই টপিকের যে মেন প্রশ্ন সেটা কিন্তু একটাই, এটা খুব ভিভিআই প্রশ্ন, এটা আসার 99% সম্ভাবনা আছে যে এটা আসতে পারে। ওকে, এই কোশ্চেন থেকে আমি দুটা বললাম, পেশাদারি অপেশাদারি ইতিহাস বলতে কি বোঝো, উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে লিজেন্ড, তারপর পুরা কাহিনী, মিথ, উপকথা, এই সমস্ত ইতিহাসে কি গুরুত্ব ফেলে এটা তোমাদেরকে একটু জানতে হবে। এটা গেল আমাদের দুটো। আচ্ছা, এরপর আমাদের যে আরেকটা মেন প্রশ্ন সেটা হচ্ছে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা। আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি, কি পদ্ধতি, লিখন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। এটা পুরোপুরি 8 মার্কসের, এটাও খুব ইম্পর্টেন্ট। এই দুটার মধ্যে একটা না একটা কোশ্চেন পরীক্ষাতে তোমরা পাবা, এতটুকু আমার গ্যারেন্টি। এই দুটার মধ্যে একটা না একটা কোশ্চেন থাকবেই থাকবে। ওকে, এছাড়া তোমরা 2 মার্কস বা 4 মার্কসের জন্য দেখতে পারো যে অবশিল্পায়ন বলতে কি বোঝো এবং ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়ন সম্পর্ক, মানে ধারণা বলছি, এর প্রভাব সম্পর্কে, অর্থাৎ কারণ ও ফলাফল কি হয়েছিল, অবশিল্পায়ন বলতে কি বোঝো এবং ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো। তোমরা হয়তো জানো উপনিবেশ মানে কি, অন্য কোনো দেশ যখন এসে অন্য দেশের উপর শাসন চালায়, অর্থাৎ সেই স্টেট বা সেই কান্ট্রিটাকে ডমিনেট করার চেষ্টা করে নিজেদের মতো করে, তখন, এবং যেহেতু এই কান্ট্রিটা নিজের না, ওরা এসে শাসন কায়েম করছে বিদেশি শক্তি, তো সেই সমস্ত প্রদেশগুলোকে তারা কতগুলো প্রভিন্সেস বা ওটাকে উপনিবেশিকতা বলে, অর্থাৎ নিজের দেশ না, অথচ নিজের দেশের মতো শাসন সে লাগু করতে চাইছে অন্য কোনো দেশে, ঠিক আছে। তো ওই ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফলটা তোমাদেরকে আলোচনা করতে হবে, ঠিক আছে। এরপর আমাদের আরেকটা মেন প্রশ্ন, আমি এখানে চ্যাপ্টার ভাগ করিনি, আমি কেবল প্রশ্নগুলো দিয়েছি যেগুলো মেন প্রশ্ন আসতে পারে, আমি শুধু ওগুলোই বলছি তোমাদেরকে, তোমরা করে নাও। 3 নাম্বার হচ্ছে আমাদের চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো, এর সুফল ও কুফল আলোচনা করো। অন্যভাবে বলা যেতে পারে চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রধান শর্তাবলী এবং ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য কি কি, বৈশিষ্ট্যের মধ্যে তোমাকে কিন্তু আলটিমেটলি শর্তাবলী লিখতে হবে, কারণ শর্ত অনুযায়ী তো কোনো কাজ হবে। আজকে যদি আমি কাউকে কোনো কিছু বলি যে এটা তার শর্ত, তার সাথে আমি কোনো একটা এগ্রিমেন্ট সাইন করে নিলাম, তো ওকে সেই সমস্ত হিসাবেই কাজ করতে হবে যেটা মূলত সেই শর্তে উল্লেখ থাকবে, আদারওয়াইজ সে যদি অন্য কোনো কাজ করে সেটা বেআইনি। তো যদি এর শর্তাবলী বলে, ইট মিনস এর কি বলতে চাইছে, ক্যারেক্টারিস্টিক বা ফিচার্স, অর্থাৎ বৈশিষ্ট্য।
এবং ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি এটা অন্যভাবে আসতে পারে, যে সুফল ও কুফল। তো তোমরা ভারতীয় অর্থনীতির সাপেক্ষে সুফল ও কুফল পড়ে নিবে, এক তীরে দুটা পাখি মরে যাবে। আচ্ছা, এখানে মনে রাখা বলতে রাখা ভালো যে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন, এটা অনেকে কিন্তু দেয় না। আমাকে কিন্তু এটা মনে রাখতে হবে যে যখন কোনো বন্দোবস্ত কে লাগু করছে, সেই বন্দোবস্ত কার জন্য হয়েছে, কার ইম্প্যাক্ট বেশি। যেমন আমরা যদি বলি ইয়াং বেঙ্গল আন্দোলন, তাহলে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর কথা আমরা জানি। আমরা যদি বলি সতীদাহ প্রথারোধ, তাহলে কি আমরা দুজনের নাম জানি, রাজা রামমোহন রায় আর লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, 5 সালা বন্দোবস্ত অনেকে মনে রাখা না, বা 1 সালা বন্দোবস্ত ছিল, ওটা অনেকে মনে রাখে না যে কে করে। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত এটা কিন্তু মনে রাখতে হবে। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। কি? লর্ড কর্নওয়ালিস, এটা মনে রাখতে হবে। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক। এটা একটা শর্ট কোশ্চেনও তোমাদের হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হবে, যে উপনিবেশবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের সম্পর্ক বা তুলনামূলক আলোচনা। উপনিবেশবাদ ও উপনিবেশবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের মধ্যে পার্থক্য, সম্পর্ক। সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ সম্পর্ক আলোচনা। একটা জিনিস দেখার আছে, এখানে বলেছে উপনিবেশবাদ আর এখানে বলেছে সাম্রাজ্যবাদ। আমি কি বললাম? উপনিবেশবাদ কাকে বলে? যে কোনো একটা দেশ অন্য কোনো দেশে আসলো এবং সেই দেশটাকে ওই দেশের লোক যারা বহিরাগত, তারা কি করলো? নিজের মতো কন্ট্রোল করার চেষ্টা করলো, নিজের মতো ডমিনেট করার চেষ্টা করলো, নিজের মতো কান্ট্রিটা রান করার চেষ্টা করলো, এবং সেই সমস্তর মাধ্যমে তারা নিজের দেশের জন্য বেনিফিট পেয়েই যাচ্ছে। যেমন ইংরেজরা যখন ভারতে আসে, ভারতের বিভিন্ন পণ্য তারা কি করলো, যে ওদের ইংল্যান্ডের যে মানে কি বলবো উন্নত এবং সস্তা কাপড় কি করলো, ভারতীয় বাজারে সাপ্লাই করা শুরু করলো। এবং যেহেতু ইংল্যান্ডে তৈরি হওয়া কাপড় ভারতের কাপড়ের তুলনায় গুণগত মান অপেক্ষা অনেক বেশি, সেই কারণে মানুষ কি করলো, যে ধীরে ধীরে ভারতীয় খাদি কাপড় থেকে ইংল্যান্ডে তৈরি সেই উন্নত কাপড়ের দিকে শিফট করলো। এটা কি হলো? এটা তার বাজারটা ফার্স্টে দখল করা হলো। এবং উপনিবেশবাদ কি? তারা ব্যবসার নামে ঢুকলো। উপনিবেশের মধ্যে কি বলছে? তারা আগে তো ব্যবসায়ী হিসাবে ঢুকেছিল। ভারতে যখন ইংরেজরা আসে, ভারতে ইংরেজরা আসে কি হিসাবে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু 1858 সালে 1 নভেম্বর মহারানী একটা ঘোষণা, ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া একটা পত্র প্রকাশ করেন, যাকে বলা হয় মহারানীর ঘোষণাপত্র। এটা হয়েছিল 1858 সালের 1 নভেম্বর। এই সময় কি হয়? বলা হয় যে ভারতে আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে কোনো ঔপনিবেশিক কি বলবো যে বাণিজ্য সংস্থা, এটা একটা বাণিজ্য সংস্থা, ও আর রাজত্ব করবে না। ভারতে যারা এবার রাজত্ব করবে সেটা ডাইরেক্ট ব্রিটিশ পার্লামেন্টের অধীনে যাবে, এবং মহারানী ভিক্টোরিয়া ছিলেন প্রধান উদ্ভাবক। তো 1858 সালে একটা বিল পাস হয় ইংল্যান্ডের সনদে, যাকে বলা হয় মহারানীর ঘোষণাপত্র। এবার এখান থেকে কি হয়? উপনিবেশিকবাদ বলতে কি? উপনিবেশবাদ মানে কি? তারা প্রথমে তো ঢুকলো, তারা প্রবেশ করলো, তারা এন্ট্রি নিল কোনো একটা কান্ট্রিতে, এবং উপনিবেশিকবাদ থেকে ধীরে 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 যারা যখন সমস্ত কিছু ডমিনেট করার চেষ্টা করলো এবং তারা সফল হয়ে গেল, তখন কিন্তু সৃষ্টি হলো সাম্রাজ্যবাদের। তখন সৃষ্টি হলো সাম্রাজ্যবাদের। উপনিবেশিকবাদের সাথে একটা অন্য কথাও জড়িয়ে আছে, যাকে বলে ইম্পেরিয়ালিজম বা ক্যাপিটালিজম। ক্যাপিটালিস্ট সোসাইটি কি আর ইম্পেরিয়ালিজম কি? যে এই সমস্ত যখন যারা এসছিল, তো এই জন্য লেনিন একটা খুব ভালো কথা বলেছিলেন, যে লেনিন মূলত যারা কি বলবো যে কমিউনিস্ট, যারা যে সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন যারা ছিলেন, দুজন মেন নাম হচ্ছে, একজন হচ্ছে কার্ল মার্কস আর একজন হচ্ছে লেনিন, ভ্লাদিমির লেনিন।
এবার লেনিন বলেছিলেন যে ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম, মানে ইম্পেরিয়ালিজমের মাধ্যমেই কিন্তু ক্যাপিটালিজমের জন্ম হয়, মানে ধীরে ধীরে তারা ঢুকবে এবং তারপরে সবাই কী করবে, বাজার দখল করবে, বাজার দখল করার পর কী করবে, ক্যাপিটালিস্ট সোসাইটি তারা সৃষ্টি করবে। এবং এই ক্যাপিটালিস্ট সোসাইটি যখন তাদের হাতে অর্থ থাকবে, এই অর্থ যদি থাকে তাহলে যে কোনো দেশ রান করতে পারবে। আমার আজকে দরকার, যেমন আমি ভারতের ইতিহাসে আমরা অলরেডি দেখেছি যে মুঘল শেষ যারা মুঘল সম্রাট ছিল বাহাদুর শাহ জাফর, তার সমাধি তো ভারতে নয়, তার সমাধি কোথায় আছে, রেঙ্গুনে। রেঙ্গুন মানে মায়ানমারে আছে। কি বলেছিল যে তোমাকে আমি টাকা দিলাম, তুমি যাও, তুমি চলে যাও, তুমি ওখানে জীবন কাটাও। এবার ওই যে মুঘল বাদশাহ এক টাইমে কোথায় একবার কোথায় আর কি বলি বাহাদুর শাহ জাফর, বাহাদুর শাহ জাফরকে পাঠিয়ে দিল, বাহাদুর শাহ জাফরকে পাঠিয়ে দিল। কি হলো পাঠিয়ে পাঠিয়ে কি কোনো লাভ হলো? একটাই জিনিস হলো যে ওকে টাকা পেলো। কি পেলো? টাকা। দ্যাটস ইট। এই যদি টাকা হলো, তাহলে এবার যে ভারতের বাদশা তাকে পাঠিয়ে দিতে পারলো, এই টাকা থেকে কি করলো, গোটা একটা সাম্রাজ্য কিন্তু ভারতে কিন্তু একটা ওটা ধীরে ধীরে সাম্রাজ্য করে নিল। এবং এরা মূলত দ্বৈত শাসনে বিশ্বাসী ছিল ইংরেজরা। কি দ্বৈত শাসন? ভারতের সামনে একটা অন্য কেউ মুখ থাকবে যে পরিচালন করবে, কিন্তু মেন যা টাকাটা নেবে কারা? ইংরেজরা। তো এই সমস্ত কিছু অনেক কি বলবো, ইতিহাস এমন একটা জিনিস না যে যদি বুঝতে পারো খুব সহজ, কিন্তু যদি বুঝতে না পারো শুধু মুখস্থ করে যাও খুব কঠিন হয়। ওই জন্য হিস্ট্রিকে খুব থরলি পড়তে হয়। তো এতটুকু বোঝা গেল। আমি হালকা ডিসকাস করলাম উপনিবেশবাদ কি আর সাম্রাজ্যবাদ কি। এরপরে আরও অনেক মেন কোশ্চেন আছে, আশা করি তোমরা লিখে নিয়েছো এবং আমি এটাকে এবার মিটালাম। এটা মনে রাখবে, এটা সাজেশনস, ঠিক আছে? এটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এবার যদি মনে করো যে না স্যার আমাদের এই টপিকটা জানা নাই, আপনি একটু বলে দিলে ভালো হয়, দেন আই উইল ডেফিনেটলি মেক আ ভিডিও অন ইট, ঠিক আছে? বাট অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু কমেন্ট, okay? Otherwise I will not aware of anything that what kind of video I have to do or I have to post for all of you, ঠিক আছে? তো একটু তোমাদেরকে নিজের দিকেও মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের সেকেন্ড। আচ্ছা, এরপরে একটা 4 মার্কসের কোশ্চেন আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে আসছে, যেটা প্রায় সমস্ত টেস্ট পেপারে ছিল, যে নানকিং ও টিএনসিএন এর সন্ধি। টিএনসিএন এর সন্ধি শর্তগুলি লেখো, শর্তগুলি লেখো। এটা একটু লেস ইম্পর্টেন্ট, কিন্তু আছে, মানে 1 স্টারের মতো আছে। এটা অতটা বলা আছে না। 4 মার্কসের জন্য তোমরা প্রিপেয়ার করবে। এটা 4, নানকিং ফর 4, টিএনসিএন ফর 4। কারণ অনেক সময় শুধু নানকিং দেয়, অনেক সময় শুধু টিএনসিএন দেয়। তো যদি শুধু টিএনসিএন দেয়, তুমি যদি এটা দুটা করে টোটাল 4 পড়ে দাও, দেন ইউ উইল ডেফিনেটলি বি ইন এ ট্রাবল, ঠিক আছে? সেজন্য এটাও 4 মার্কসের জন্য প্রিপেয়ার করবে, এটাও 4 মার্কসের জন্য প্রিপেয়ার করবে। কিন্তু যতটা শর্ত মানে সম্ভাবনা আছে যে দুটো একসাথেই আসবে, তাও ফর সেফটি পারপাস, নিজের সাবধানতা নিজের কাছে। এরপর যে মেন প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে চলেছে। পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধ, পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা। এটা খুব ইম্পর্টেন্ট, আশা করো এটা পরীক্ষায় চলে আসছে, আশা করো এটা চলে এসছে। তুলনামূলক আলোচনা, এটা 8। পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ কত হয়? 23শে জুন 1757। সময়টা 1757 সাল। পলাশির প্রান্তর, এক সাইডে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং অন্যদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তখনও বলা হলো যে সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল। সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে লড়তে এসছেন রবার্ট ক্লাইভ। দুজনের পলাশির প্রান্তরে যুদ্ধ হয় এবং সিরাজউদ্দৌলা তাতে হেরে যান বিভিন্ন কারণবশত। কারণ ওর ঘরের বিভীষণ অর্থাৎ শত্রু অনেক ছিল। তার নিজের পরিবারের সদস্য ঘসেটি বেগম, তারপর জগৎ শেঠ, তার নিজের সেনাপতি মীর জাফর,
তার সাথে বিশ্বাসঘাতকতা করে, ফলে সেনাবাহিনীতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং নবাব সিরাজউদ্দৌলা কোনো মতেই পেরে ওঠেন না রবার্ট ক্লাইভের কাছে। এবং এই সমস্ত পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর গোটা ভারতবর্ষ আগামী 190 বছরের জন্য চলে যায় ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। বক্সারের যুদ্ধে তিনজন ছিলেন। প্রথমত ছিলেন মীর জাফর, দেন ছিলেন হচ্ছে গিয়ে সুজা-উদ-দৌলা, এটা ছিল অযোধ্যার নবাব। একটা সিরাজ-উদ-দৌলা, ওটা বাংলা, আর একটা সুজা-উদ-দৌলা। আরেকটা ছিলেন মীর জাফর না, এটা মীর কাসিম হবে, একটু আলাদা হয়ে গেল। মীর কাসিম, সুজা-উদ-দৌলা এবং ছিলেন শাহ আলম, দ্বিতীয় শাহ আলম। কে ছিলেন? সেকেন্ড শাহ আলম, মুঘল সম্রাট। এই তিনজনে মিলে ভার্সেস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা পেরে উঠতে পারেননি। এবং এর ফলেই বলা যেতে পারে যে তখন তো এটার মাধ্যমে তো শুধু বেঙ্গল রেসিডেন্সিটা পাই পলাশির যুদ্ধের পর, কিন্তু 1764 সালে বক্সারের যুদ্ধের পর কিন্তু এটাতে শুধু পাই কি বেঙ্গল, মানে তখনকার দিনে বাংলা, বিহার, উড়িষ্যা, আর এখানে গোটা পাই ইন্ডিয়াটা। কারণ এই সময় শাহ আলম দ্বিতীয় যিনি ছিলেন, তিনি ছিলেন মুঘল এম্পায়ার। শাহ আলম দ্বিতীয় ছিলেন মুঘল এম্পায়ার এবং এই মুঘল এম্পায়ার গোটা ভারতবর্ষকে কন্ট্রোল করত। এবং যদি শাহ আলমই হেরে যান তাহলে গোটা ভারতবর্ষ অটোমেটিকলি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েই যাবে। তো এটা ছিল পলাশী যুদ্ধ ও বক্সারের যুদ্ধের একটা তুলনামূলক আলোচনা, যেটা তোমাদেরকে পরীক্ষা করে আসতে হবে। আর ডেট বা সাল কিন্তু ভুল করবে না। আচ্ছা।